হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাইন এডুকেশন ফ্যামিলি। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। গত ক্লাস পর্যন্ত আমরা শিখেছিলাম সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি। আমরা আজকে শিখব একটা সেন্টেন্সের প্রধান উপাদান সমূহ কি কি এবং সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা বোর্ডে একটু লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের আজকের ক্লাসের শিরোনাম সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের আজকে আলোচনাই থাকবে এই টপিকের উপরে। তো প্রথমে আমরা এটা জেনে রাখা ভালো যে একটা সেন্টেন্সের প্রধান উপাদান অংশ হচ্ছে দুইটি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের ভিতরে অনেক অংশ থাকে, তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হচ্ছে তিনটি, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট এবং অন্যটি হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে একটা সেন্টেন্সের প্রধান উপাদান কয়টি চলে আসলো? চারটি। প্রথম হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। অর্থাৎ একজন শিক্ষার্থী অথবা লার্নার্স যখন এই চারটি বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, তাহলে সে কিন্তু এই অ্যাকর্ডিং টু মিনিং আমরা যে আগের ক্লাসে শিখে আসছি যে 5 প্রকার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্সই তার জন্য কিন্তু তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন বোর্ডে লক্ষ্য করি, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে দেওয়া আছে যে একটা সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট, প্রেডিকেট থেকেই মূলত ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট চলে আসছে। তো সেই কথাগুলোই আমরা স্ক্রিনে দেখতে পারলাম। তো আমরা এখন পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তী অংশে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, চারটি যে গুরুত্বপূর্ণ অংশ, এই চারটা গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা নেওয়া দরকার। তো প্রথমে আমরা কি জানবো? প্রথমে আমরা জানবো হচ্ছে সাবজেক্ট কাকে বলে বা সাবজেক্ট জিনিসটা আসলে কি। সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে বলা হয় অথবা যে বা যারা কাজ সম্পন্ন করে তারাই হচ্ছে সাবজেক্ট। যেমন আমি যদি উদাহরণ দেই, আই এম ওবায়দ অথবা আই এম ইউর টিচার, আমি তোমাদের একজন শিক্ষক। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? আমার সম্পর্কে। যার সম্পর্কে বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। সেই জন্য এখানে এই সেন্টেন্সটা হচ্ছে আই সাবজেক্ট। আবার যদি এরকমটা বলি, আই এম টিচিং ইউ, আমি তোমাদের পড়াচ্ছি, তাহলে এখানে মূল কাজটি ভার্বটা কি? টিচ। ভার্বের এই কাজটা টিচ, যে পড়ানো, শিক্ষা দেওয়া, এই কাজটা কে সম্পন্ন করছে? আই। সেই জন্য এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে আই। ঠিক এই কথাটাই আমরা যদি স্ক্রিনে একটু লক্ষ্য করি, যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে আমরা কথা বলি বা যে বা যা বা যারা কাজ সম্পন্ন করে তাই হচ্ছে সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি প্রেডিকেটের যে গুরুত্বপূর্ণ অংশ। প্রেডিকেটের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে অংশটা, কয়েকটি অংশ রয়েছে, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আমরা ভার্ব এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে করব বিধায় আজকে আমরা ভার্ব সম্পর্কে কোনো আলোচনায় যাচ্ছি না। আমরা ঠিক তার পরের গুরুত্বপূর্ণ টপিকে চলে যাচ্ছি, অবজেক্ট সম্পর্কে। অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে, আমরা সাধারণত জানি বাংলা বাক্যে সবার শেষে হচ্ছে ক্রিয়া থাকে বা ভার্ব থাকে। যেমন আমি এখন পড়াচ্ছি, এই যে বাংলা বাক্য সবার শেষে কি বললাম? পড়াচ্ছি। এই পড়াচ্ছিটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। আমি ইংরেজি পড়াচ্ছি, এখন আমি এই পড়াচ্ছিকে যদি প্রশ্ন করি তিনটা, কি, কাকে, কার জন্য, বাংলা বাক্যের শেষে যে ভার্বটা থাকে, ক্রিয়াটা থাকে, এই ভার্বকে যদি আমি প্রশ্ন করি তিনটা, কি, কাকে, কার জন্য, এই তিনটা প্রশ্ন করে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন আই এম টিচিং ইউ ইংলিশ, আমি আপনাদের ইংরেজি পড়াচ্ছি। এখন আমি এই পড়াচ্ছিটাকে যদি প্রশ্ন করি কি পড়াচ্ছি, তাহলে উত্তরে কি আসবে? ইংলিশ। সুতরাং যদি প্রশ্ন করি এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? ইংলিশ। একইভাবে যদি বলি হি গেভ মি আ পেন, সে আমাকে একটি কলম দিল, যদি প্রশ্ন করি দিল কে, কি দিল? উত্তরের পেন। কাকে দিল? উত্তর হবে আমাকে। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দুইটা, কি কি? মি এবং পেন। আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি একই কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। ভার্বকে কি, কাকে, কার জন্য দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। প্রিয় শিক্ষার্থী, লেটস মুভ টু দ্য নেক্সট সেগমেন্ট।
আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সের যে 4টি গুরুত্বপূর্ণ উপাদান তার মধ্যে উল্লেখযোগ্য আরো একটি উপাদান হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা এখন কমপ্লিমেন্ট সম্পর্কে একটু ধারণা নিব। এই যে বাংলা বাক্যের সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে আমরা একটু আগেই জানলাম। বাংলা বাক্যের অর্থকে সম্পূর্ণ করার জন্য সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য কিছু শব্দ পরবর্তীতে বসে, অথবা এই সাবজেক্ট বা অবজেক্টের ভিন্ন পরিচয় দানকারী যে শব্দসমূহ বাংলা বাক্যে ব্যবহৃত হয় তারাই হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটা কি? সাবজেক্ট অথবা অবজেক্টের ভিন্ন পরিচয় দানকারী অথবা অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দই হচ্ছে কমপ্লিমেন্ট। প্লিজ টেক আ লুক অন দ্য বোর্ড। পিপল কল মি আ ফুল। লোকজন আমাকে বোকা বলে ডাকে। এই সেন্টেন্সে পিপল হচ্ছে সাবজেক্ট, কল হচ্ছে ভার্ব। আমি যদি কলকে প্রশ্ন করি কাকে ডাকে, উত্তর আসবে হচ্ছে মি। আমরা একটু আগে শিখেছি ভার্বকে কি কাকে কার জন্য দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? অবজেক্ট বলে। তাহলে এই সেন্টেন্স অবজেক্ট কোনটা? মি। এখন তারপরে একটা শব্দ সংযুক্ত হয়েছে আ ফুল, বোকা। কে বোকা? মি, আমি বোকা। তাহলে এ ফুল যিনি, মিও তিনি। তাহলে আমরা একটু আগে যেটা শিখলাম সাবজেক্ট অথবা অবজেক্টের ভিন্ন পরিচয় দানকারী শব্দগুলো কি? কমপ্লিমেন্ট। সেই জন্য এই সেন্টেন্সে আ ফুল যদি পরীক্ষায় আসে ফুলটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, তাহলে উত্তর আমরা কি দেব? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে, আমরা নোটটা একটু লক্ষ্য করি। নোটে দেওয়া আছে কমপ্লিমেন্ট কখনোই সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ এই নোটটা, খুবই গুরুত্বপূর্ণ। একটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট কখনোই সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। পরবর্তীতে যখন আমরা ভয়েস চেঞ্জ শিখবো, ভয়েস চেঞ্জের সময় আমাদের এটা কাজে লাগবে এই তথ্যটা। আমরা ভয়েস চেঞ্জের প্রাথমিক রুলসটাই জানি, অবজেক্টকে কি করতে হয়? সাবজেক্ট করতে হয়। অনেকে ভুলবশত ফুলকে অবজেক্ট মনে করে সাবজেক্ট করে ফেলবে এবং তাদের সেই ভয়েসটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। কেন ইনকারেক্ট হবে? কারণ এই ফুলটা এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নয়, এখানে এ ফুল হচ্ছে কমপ্লিমেন্ট। আর আমরা শিখলাম কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। ওকে, আমরা এতক্ষণ শিখলাম একটা সেন্টেন্সের 4টি গুরুত্বপূর্ণ উপাদান সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে। আশা করি অবশ্যই সবার এই তথ্যগুলো আয়ত্তে চলে আসবে আশা করি। তো এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা গত ক্লাসে শিখেছিলাম সেন্টেন্স অর্থানুসারে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্সে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? আমরা স্ক্রিনে যদি একটু লক্ষ্য করি, যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক বা না বোধক বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। বিবৃতি জিনিসটা কি? বিবৃতি হচ্ছে কোনো ঘটনা বা কাজ বর্ণনা করা, বলে বর্ণনা করা অথবা লিখে বর্ণনা করা, এটা হচ্ছে মূলত বিবৃতি। যেমন তোমাকে যদি বলা হয় তোমাকে এই কলম সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখো, তাহলে এই বিষয় সম্পর্কে তোমাকে বর্ণনা করতে হবে, বিবৃতি দিতে হবে। এই বিবৃতিটা কোন সেন্টেন্সের মাধ্যমে দিতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে। অ্যাসার্টিভ সেন্টেন্সের এটাই হচ্ছে, এই বিবৃতি বলতে মূলত এই জিনিসটাই বোঝানো হয়ে থাকে। কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যাডেট কলেজ অ্যাডমিশন সহ বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু এই আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স থেকে কোশ্চেন চলে আসে, কোনটা কোন প্রকারের সেন্টেন্স সেখানে কিন্তু আমাদের বের করতে হয়। তাহলে কিভাবে চিনবো? সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে ও শেষে কি থাকে? ফুল স্টপ থাকে। আমরা একটু আগে সাবজেক্ট জিনিসটা কি আমরা একটু শিখে আসছি। আমি যদি এই এক্সাম্পলটা একটু লক্ষ্য করি, আই গো টু স্কুল, এই সেন্টেন্স সাবজেক্ট কোনটা? আই, এবং শেষে কি দেওয়া আছে? ফুল স্টপ। তাহলে যে সেন্টেন্সটা শুরু হলো সাবজেক্ট দ্বারা আর শেষ হলো ফুল স্টপ দ্বারা, সেই সেন্টেন্সটা কিন্তু অবশ্যই কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এখন আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে হয় এবং শেষ আরো একটা কাজ আছে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজগুলো কি। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ কি সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে রাখি।
অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সকল প্রশ্নের উত্তর দেয়া। সকল প্রশ্নের উত্তর দেয়া কিসের কাজ? অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ। কোন ঘটনা, কাজ, বিষয় বর্ণনা করাও কার কাজ? অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ। তাহলে সকল প্রশ্নের উত্তর দেয় কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি প্রশ্ন করা হয় হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, উত্তরে যদি বলি মাই নেম ইজ ওবায়েদ, এই যে আমি বললাম মাই নেম ইজ ওবায়েদ, এই সেন্টেন্সটাই হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ সকল প্রশ্নের উত্তর দেয় একটা মাত্র সেন্টেন্স, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। সুতরাং পরীক্ষা হলে আমরা যে কোশ্চেন পেপারগুলো পেয়ে থাকি, আমাদের সামনে যে প্রশ্নগুলো চলে আসে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কোন সেন্টেন্সে? মাত্র একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটার নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং পরীক্ষার মধ্যে ভালো করতে চাইলে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করা শেখার কোনো বিকল্প নাই। তাহলে এবার চলো আমরা শিখি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে হয়। প্রথমে আমি যদি বাংলা বাক্যের কথা বলি, আমি যদি একটা বাংলা বাক্য কিভাবে গঠন করতে হয় সেটার যদি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমরা বাংলাদেশিরা একটু যদি বিশেষ করে গ্রাম অঞ্চলে যখন আমরা খাবার খেতে বসি, যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব খাবার খাওয়ার সময় বাড়ির কর্তা যিনি, প্রধান যিনি, তিনি সবার আগে খান, তারপরে খায় হচ্ছে তার ছেলে মেয়েরা, এবং সবার শেষে খায় হচ্ছে ওই বাড়ির গিন্নি যে সারাদিন কাজ করে বেড়ায়। তাহলে বাংলাদেশে গ্রামীণ পরিবারে সাধারণত কি হয়? প্রথমে বাড়ির কর্তা খায়, তারপরে বাড়ির ছেলে মেয়ে খায় মানে কর্ম খায়, এবং সবার শেষে খায় গিন্নি মানে যিনি সারাদিন কাজ করে বেড়ায়। আমি যদি এই শব্দগুলোকে ইংরেজি গ্রামারের সাথে একটু তুলনা করতে চাই, তাহলে বাড়ির কর্তাকে আমরা ইংরেজিতে সাবজেক্ট ধরতে পারি, ছেলে মেয়েকে আমরা অবজেক্ট হিসাবে গণ্য করতে পারি, এবং সবার শেষে গিন্নিকে আমরা ইংরেজিতে ভার্ব হিসাবে, অর্থাৎ যে কাজ করে বেড়ায় ভার্ব হিসাবে যদি আমরা ধরি, তাহলে এই প্যাটার্নটা কি দাঁড়ালো? বাংলা বাক্যগুলো সাধারণত বাঙালি পরিবারের খাবারের রীতি অনুসারে বসে। প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে হচ্ছে ক্রিয়া। আমি ভাত খাই, একটু যদি উদাহরণ করি, লক্ষ্য করি বাংলা বাক্য গঠন প্রথমে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে কর্ম, তারপরে হচ্ছে ক্রিয়া। যেমন আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে কর্তা মানে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট মানে কর্ম, এবং সবার শেষে হচ্ছে গিন্নি মানে ভার্ব, খাই। এটা হচ্ছে বাংলা বাক্য গঠন করার নিয়ম। এখন আমাদের জানা দরকার ইংরেজি বাক্য কিভাবে আমরা গঠন হয়। ইংরেজি বাক্যটাও ঠিক ইংরেজ পরিবারের খাবারের নিয়ম অনুসারেই হয়ে থাকে। একটু যদি লক্ষ্য করে, ইংরেজ পরিবাররা সাধারণত কিভাবে খাবার দাবার খায়, প্রথমে হচ্ছে কর্তা বসে মানে বাড়ির কর্তা প্রধান যিনি, ঠিক তার পাশেই বসে তার গিন্নি মানে ভার্ব, এবং তার পাশে হচ্ছে ছেলে মেয়েরা। তাহলে ইংরেজি বাক্য ইংরেজদের পরিবারের খাবারের রীতি অনুসারেই বসে। প্রথমে সাবজেক্ট মানে কর্তা, তারপরে হচ্ছে ভার্ব গিন্নি, এবং সবার শেষে হচ্ছে অবজেক্ট মানে কর্ম। লক্ষ্য করি এখানে কর্তা ক্রিয়া কর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই প্যাটার্নে। তাহলে আমি ভাত খাই বাংলা বাক্য ইংরেজিতে ঠিক একটু উল্টা হয়ে গেছে, সাবজেক্টের বেলায় ঠিকই আছে কিন্তু ক্রিয়াটা আগে চলে আসছে ভার্ব, এবং সবার শেষে হচ্ছে অবজেক্ট কর্ম। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাটুকুই এর মধ্যে দেয়া আছে। তো আশা করি আমরা অ্যাসার্টিভ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এই আলোচনার মাধ্যমে চলে আসছে। তাহলে আজকে আমরা ক্লাসে কি শিখলাম? আজকে আমরা ক্লাসে শিখলাম একটা সেন্টেন্সের প্রধান অংশ হচ্ছে চারটি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, আর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ কি, কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে হয়, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনতে হয়। এই পর্যন্ত আমরা যদি বুঝে থাকি এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে সবাই সচেষ্ট থাকবে। আর অবশ্যই বেশি বেশি এক্সারসাইজ, এই লেসনগুলো যেটুকু পড়ানো হলো বেশি বেশি দেখে এক্সারসাইজ করবে। পরবর্তী ক্লাসে অন্য একটি মজাদার টপিক নিয়ে আবার হাজির হব। টিল দেন স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।